নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েক আপ উইথ কেডি। আর আমি কৃষ্ণেন্দু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। এই ভিডিওটা কিন্তু খুব বিশেষ একটা ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওটাতে আমি এমন একজন মানুষের গল্প বা কাহিনী আপনাদের শোনাবো যার কথা এবং অবদান শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে তার জায়গা হওয়া উচিত ছিল স্বর্ণাক্ষরে, কিন্তু ভারতবর্ষের কিছু মানুষ স্বাধীনতার পর সেই ইতিহাসকে বিকৃত করেছে এবং সেই মানুষটি হয়তো সেই ইতিহাসের পাতায় কোনো জায়গায় পায়নি। আমাদের পাঠ্যপুস্তকেও সেই মানুষটিকে কখনোই আমাদেরকে পড়ানো হয়নি, কিন্তু তাতে কি যায় আসে। এই জীর্ণ শিক্ষা ব্যবস্থার গায়ে সমস্ত দায়ভার না চাপিয়ে দিয়ে আসুন আজকে জেনে নেওয়া যাক সেই মানুষটির কাহিনী এবং সেই মানুষটির পেছনে লুকিয়ে থাকা আদর্শ এবং সেই আদর্শের পেছনে লুকিয়ে থাকা আরেকটি নেতার কথা, যার কথা না জানলে আপনি হয়তো ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসই জানতে পারবেন না। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। 1944 সালের মার্চ মাস মালয়েশিয়ার পেনাং, যেটা তখনকার দিনে মালয়ের পেনাং বন্দর, সেখান থেকে একটি জাপানিজ সাবমেরিন 4টে ভারতবাসীকে নিয়ে ভারতবর্ষের কোণারক মন্দিরের সমুদ্র তীরের উদ্দেশ্যে যাত্রা করলো। অবাক হতে পারেন, সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 4জন ভারতবাসীকে নিয়ে একটা জাপানিজ সাবমেরিন ভারতের উদ্দেশ্যে কি করতে আসছে, এবং এই যে 4জন সেই সাবমেরিনে আছে তারা কারা, ভারতবর্ষে আসার তাদের কি উদ্দেশ্য। অবশ্যই এগুলো কিন্তু খুব বড় একটা কোশ্চেন আপনাদের মনে এখন তৈরি করছে। অবশ্যই এগুলো জানবো। এই 4জন মানুষের মধ্যে একজন হচ্ছেন আমাদের সকলের প্রিয় পবিত্র মোহন রয়। তো আসুন এই পবিত্র মোহন রয়ের ব্যাকগ্রাউন্ড, তার পূর্ব ইতিহাস একটু জেনে নেওয়া যাক, এবং এই 4জন কারা কারা, তারা কেন আসছিল, সেগুলো অবশ্যই জানবো এই পুরো ভিডিওটার শেষে। তাহলে এই সম্বন্ধে জানতে গেলে এবং আপনার মনে যে প্রশ্নগুলো এখন তৈরি হয়েছে তার উত্তর পেতে গেলে এই ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। আজকালকার দিনে এক দেশ থেকে ও দেশ এবং ভারতবর্ষের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মানুষ যেমন কাজের সন্ধানে ছড়িয়ে পড়ে, ডক্টর পবিত্র মোহন রায়ও এক সময় কাজের সন্ধানে ভারতবর্ষ থেকে সুদূর মালয়তে পাড়িয়ে দিয়েছিলেন। সেখানে তিনি ইংরেজ সরকারের অধীনে থাকা রাবার ফ্যাক্টরিতে ম্যানেজার হিসেবে চাকরি করতেন, এবং সেই চাকরি করার সঙ্গে সঙ্গে তিনি সেখানে তার স্ত্রী এবং সন্তান নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করছিলেন। তার লেখা বই নেতাজি সিক্রেট সার্ভিস থেকে আমরা জানতে পারি যে তিনি ভারতবর্ষের বাইরে থাকলেও ভারতবর্ষের ভেতরে ঘটে যাওয়া বিভিন্ন স্বাধীনতা সংক্রান্ত কার্যকলাপ নিয়ে ওয়াকিবহাল ছিলেন। তিনি এই সমস্ত ঘটনা তার কর্মচারী এবং আশেপাশের মানুষদেরকে সবসময় বলে বেড়াতেন। এর থেকেই বোঝা যায় যে ভারতবর্ষের বাইরে থাকলে এবং ইংরেজ অধীনে চাকরি করলেও তার মনে কিন্তু ভারতকে স্বাধীন করার একটা চিন্তাধারণা প্রথম থেকেই ছিল। পরবর্তীকালে জাপানের সেনাবাহিনী দ্বারা এই মালয়েশিয়াকে আক্রমণ করা হয় এবং ইংরেজ সরকারের সৈনিক জাপানিদের কাছে পরাজিত হয়ে এই মালয়েশিয়া থেকে ছেড়ে তারা পালিয়ে যায়, এবং সেই সময় আসে এক মহা আকালের সময়। একটি সাধারণ মানুষের জীবনে যুদ্ধ কখনোই সুখের বার্তা বয়ে আনে না। ডক্টর পবিত্র মোহন রায়ের জীবনেও এই যুদ্ধ একদমই সুখের ছিল না, কারণ এই সময় সেই জায়গায় কালোবাজারি ও মুনাফাখোররা মাথা চাড়া দিয়ে ওঠে। বাজার থেকে হঠাৎই উধাও হয়ে যায় খাদ্যদ্রব্য এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। ইতিমধ্যেই ইংরেজ সরকারের কাছ থেকে অর্ডার আসে যে রাবার বাগানে মজুদ বিভিন্ন জিনিসপত্র, কলকজ্জা, সাজ সরঞ্জাম ও ধোঁয়াঘর ইত্যাদি পুড়িয়ে ধ্বংস করে ফেলতে হবে। এই সময় রাবার বাগানে কর্মচারীদের যে সমস্ত টাকা পয়সা, সেগুলো সবই সমবায়তে জমা রাখা হয়েছিল, এবং এই যুদ্ধকালীন সময় সেই সমবায় থেকে টাকা বার করে জীবনযাত্রা চালনা করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। বিপ্লবী পবিত্র মোহন রয় এই সময় তার নিজের যে মনের অভিব্যক্তি সেটাকে প্রকাশ করতে গিয়ে বলেছেন যে একদিকে যেমন ছিল তার নিজের স্ত্রী এবং সন্তানের জন্য চিন্তা, আরেকদিকে তেমন ছিল একটি আনন্দ। সেই আনন্দ ছিল যে ভারতবর্ষকে যে সরকার অর্থাৎ ইংরেজ সরকার এত বছর ধরে নিপীড়িত করে রেখেছে, সেখান থেকে শোষণ করে চলেছে, সেই ইংরেজ সরকারের ওপর আজ প্রহার করেছে এই জাপানিজ বাহিনী, এবং সেই কারণেই তারা ভয়ে পেছনে হটতে বাধ্য হয়েছে। বিপ্লবী পবিত্র মোহন রয় তার লেখা বই নেতাজি সিক্রেট সার্ভিসে উল্লেখ করেছেন, এমনিতেই সমস্যা ও সংকটের শেষ নেই, তার উপর আবার যুদ্ধ, কি অসুবিধার মধ্যেই না পড়তে হবে, আবার আনন্দও আছে, কারণ পরাধীন ভারতবর্ষের বেদনা গভীরভাবে হৃদয়ে উপলব্ধি করেছি, মর্মে মর্মে উপলব্ধি করেছি শোষণ ও নিষ্ঠুর নিপীড়ন, অত্যাচার ও অবিচারে বুকের রক্ত কালো করে তুলেছিল। আজ সেই ইংরেজ অত্যাচারী শাসকের উদ্ধত অস্ত্রশস্ত্র ক্ষুদ্র চিৎকারে বারবার ফিরে এসে তাকেই ধরাশায়ী করছে। পরাধীন ভারতবাসীর পক্ষে এ দৃশ্য দেখা শুধু আনন্দের নয়, গৌরবেরও।
ডক্টর পবিত্রমোহন রয় 2 জুলাই 1908 সালে ঢাকা জেলার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন। ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হয় 1927 সালের টাঙ্গাইল স্কুল থেকে। 1931 সালে ঢাকা ন্যাশনাল কলেজ থেকে তিনি ডাক্তারিও পাশ করেন। সে বছরই গ্রেপ্তারি পরোয়ানার পর এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে যাওয়ার জন্য তিনি রেঙ্গুনে পালিয়ে আসেন এবং সেখানেই এসে সদ্য রাসবিহারী বসুর সংস্পর্শে আসেন। আজাদ হিন্দ সংঘের সাংগঠনিক কাজে যুক্ত হন এবং পরবর্তীকালে নেতাজি সুভাষচন্দ্র বোসের আদেশে তিনি এই ফৌজের সিক্রেট সার্ভিসে জয়েন করেন। এবার চলে আসা যাক তার ভারতে আসার গল্পে। তার এই সিক্রেট সার্ভিসে যোগদানের জন্য তার স্ত্রী রেনুর কিন্তু একটা বড় অবদান ছিল, এই কথা কিন্তু তিনি তার বইতে উল্লেখ করেছেন। কারণ তিনি বলেছেন যে রেনু এবং তিনি দুজনে মিলেই কিন্তু এই পরবর্তী সময় আজাদ হিন্দ ফৌজের যে সভ্য সমিতি সেখানে যোগদান করেছিলেন। তারা প্রতিনিয়ত সেখানে যেতেন এবং দেশের যে স্বাধীনতার কার্যকলাপ তাতে যোগদান করেছিলেন। 1943 সালের জুলাই মাসে পোর্ট ডিকসনের সমুদ্র তীরে একটি সিক্রেট সার্ভিস এজেন্ট তৈরি করার ক্যাম্প খোলা হয় এবং সেখানেই ডক্টর পবিত্রমোহন রায় যোগদান করেন এবং সেখানেই শুরু হয় তার ট্রেনিং। মূলত এই ট্রেনিংয়ে শেখানো হতো বেতার বার্তা প্রেরণ ও গ্রহণ করা, ট্রান্সমিটার তৈরি করা, প্রচার অভিযান করা, তাছাড়াও বিস্ফোরক দ্রব্য তৈরি করার শিক্ষাও এখানেই দেওয়া হতো। তাছাড়াও অন্য কোনো দেশে গিয়ে অথবা নিজের দেশের মধ্যে গুপ্ত আন্দোলন পরিচালনা করা, শত্রুর হেন তেন প্রকারেণ ক্ষতি সাধন করা অথবা ধ্বংসাত্মক কাজ করা, এছাড়াও ছিল শত্রুপক্ষের সংবাদ সংগ্রহ এবং প্রয়োজনে যে কোনো রকমের ছদ্মবেশ গ্রহণ করার কলাকৌশল কিন্তু এখানেই শেখানো হতো। তাছাড়াও ছিল ড্রিল, দৌড়ানো, সমুদ্রে সাঁতার কাটা, নৌকা চালনা, রাইফেল, রিভলভার, হাতগান এবং টমি গান চালানোর শিক্ষাও কিন্তু পুরো দমে এখানে দেওয়া হতো। এবং এই ক্যাম্পেই কিন্তু ডক্টর পবিত্রমোহন রায়ের সঙ্গে দেখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের। 2 সেপ্টেম্বর 1943 নেতাজি সুভাষচন্দ্র বোস এই ক্যাম্পে আসেন এবং প্রত্যেকটি এজেন্টের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলেন। আমি ভিডিওর শুরুতে যে 4 জন মানুষের কথা বলেছিলাম যারা পেনাং থেকে ভারতবর্ষের মাটিতে আসছিল একটি সাবমেরিনে করে, আশা করি আপনারা বুঝতে পেরেছিলেন তারা কেন আসছিল। তাহলে চলুন এবার সেই প্রেক্ষাপটে আবার ফিরে যাওয়া যাক। এখানে একটি ইনফরমেশন বলে রাখা ভালো যে প্রথমে এই মিশনে 5 জনকে সিলেক্ট করা হয়েছিল: পবিত্রমোহন রায়, তুহিন মুখার্জি, অমরিক সিং, মহেন্দ্র সিং অ্যান্ড সমরেন্দ্র। কিন্তু সমরেন্দ্র ঠিক শেষ মুহূর্তে এসে বলে যে সে ভয় পেয়ে গেছে এবং এই মিশনে সে যেতে পারবে না, তার পক্ষে এই মিশন আর কন্টিনিউ করা সম্ভব নয়। সেই কারণে তাকে সেই পেনাং শহরেই রেখে এই সাবমেরিন 4 জনকে নিয়ে ভারতবর্ষের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এই জাহাজের মধ্যে ছিল 4 জন ভারতবাসী। একজন ছিলেন ডক্টর পবিত্রমোহন রায়, যার কথা আগেই বলেছি, এবং তিনি ছিলেন এই দলের সর্দার অথবা লিডার। এছাড়াও ছিলেন তুহিন মুখার্জি, অমরিক সিং এবং মহেন্দ্র সিং। পরবর্তীকালে এই 4 জনের মধ্যেই থাকা একজন বাঙালি তুহিন মুখার্জি এই 3 জন এবং আজাদ হিন্দ বাহিনী ও নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে বেইমানি করেছিল এবং তিনি সমস্ত ইনফরমেশন ভারতবর্ষে পৌঁছানোর পর ইংরেজ সরকারের হাতে তুলে দিয়েছিল। ইতিমধ্যেই পেরিস্কোপ দিয়ে ডক্টর পবিত্রমোহন রায় পুরীর কোণারক মন্দিরের চূড়া দেখতে পান এবং স্থির করা হয় যে এখানেই তাদেরকে নামিয়ে দেওয়া হবে একটি বোটের সাথে। কারণ সাবমেরিন যদি বেশি সমুদ্রের কাছাকাছি চলে যায় তাহলে সেখানে আটকা পড়ে যাওয়ার একটা ভয় কিন্তু প্রথম থেকেই ছিল। সেই কারণে এই 4 জন ভারতবাসীকে এই সাবমেরিন একটি বোটের সাহায্যে নামিয়ে তারা বিদায় নেয়। এই 4 জন ভারতবাসীর প্রধান উদ্দেশ্য ছিল কোণারকের সূর্য মন্দিরের সমুদ্র তটে গিয়ে পৌঁছানো, কিন্তু সমুদ্রের উচ্ছ্বাস খুব প্রবল হওয়ার জন্য তারা কিন্তু পুরীর সমুদ্র তটে এসে ওঠে এবং সেখান থেকে তারা দুভাগে ভাগ হয়ে যায়। ভারতবর্ষে প্রবেশ করার পর তারা 2টি দলে ভাগ হয়ে যায়। একটি দলে ছিলেন অমরিক সিং এবং ডক্টর পবিত্রমোহন রায়, আরেকটি দলে ছিলেন তুহিন এবং মহেন্দ্র সিং। পরবর্তীকালে ডক্টর পবিত্রমোহন রায় কিছুদিন পুরীতেই ছিলেন এবং পুরীতে থেকে তিনি বিভিন্ন তথ্য সংগ্রহ করেছিলেন। তারপর তিনি সেখান থেকে যান চিল্কায়। চিল্কাতে গিয়েও কিন্তু তার মনে হয় যে তারা যেমন পুরীর সমুদ্র তটে এসে উঠেছে, ঠিক সেরকম চিল্কাও কিন্তু একটা সেফ জায়গা পরবর্তী তাদের যে সমস্ত সিক্রেট সার্ভিসের এজেন্টরা ভারতবর্ষে আসবে তাদের জন্য। এবং এই সময় ডক্টর পবিত্রমোহন রায় নিজের নাম চেঞ্জ করে রাখেন হরিমোহন চৌধুরী এবং অমরিক সিংকে দেন নাম হংসরাজ। পরবর্তীকালে ডক্টর পবিত্রমোহন রায়, অমরিক সিং এবং মহেন্দ্র সিং ভারতবর্ষে প্রচুর স্বাধীনতা সংক্রান্ত কার্যকলাপ করেছিলেন। তাছাড়াও শত্রু বাহিনীর বিভিন্ন খবরাখবর সংগ্রহ করা এবং ভারতবর্ষে রেডিও স্টেশন স্থাপন করে সেই খবরাখবর আজাদ হিন্দ বাহিনীকে পৌঁছানোর সেই মহান কাজটি কিন্তু তারা করেছিলেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আরও অনেক ইনফরমেশন বাকি আছে যেগুলো আমরা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটা ডক্টর পবিত্রমোহন রায়কে নিয়ে কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই মাসেরই 2রা জুলাই তার জন্মদিন গেছে।
এই পবিত্র মাসে চলুন আমরা তাকে স্মরণ করি এবং তাকে উদ্দেশ্য করে বলি জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।